আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি থোরাসিক ওয়ালের উপরে প্রেজেন্টেশনে। এটা থোরাক্সের গ্রস অ্যানাটমির সিরিজ অফ প্রেজেন্টেশনের প্রথম প্রেজেন্টেশন। আসুন আমরা প্রথমে লার্নিং অবজেক্টিভ সেট করি। প্রথম আমরা থোরাক্সের কনসেপ্টটাকে উদ্ধার করার চেষ্টা করব। এরপরে সারফেস ফিচার, থোরাসিক ওয়ালের ফরমেশন এবং থোরাসিক ক্যাভিটির ফিচারগুলো একে একে বুঝবার চেষ্টা করব এবং প্রত্যেকটা পর্যায়ে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করতে চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন, এটা ট্রাঙ্কটা আসলে ঠিক মাঝখানের অংশ যেখান থেকে গলা এবং চারটা লিম্ব লাগানো থাকে। তাহলে এই মাঝখানের অংশটুকুকে আমরা বলি, এই ট্রাঙ্ককে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এই মিডিয়ান সেকশনে এইটা হচ্ছে দি ডায়াফ্রাম এবং এই দি ডায়াফ্রামের উপরে আমরা থোরাক্স পাই এবং এর নিচে অ্যাবডোমেন থাকে। তাহলে দি ডায়াফ্রামই পার্টিশন হচ্ছে অ্যাবডোমেন এবং থোরাক্সের মধ্যে। এই নিচে যে থোরাক্সের নিচের অংশ, ডায়াফ্রামের নিচে, এখানে যে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা আছে, এই ক্যাভিটিটা আবার দুই অংশে ভাগ করা থাকে। আমরা যদি এখানে লাইনটা দেখি, এই লাইনের নিচের অংশটুকু হচ্ছে পেলভিক ক্যাভিটি আর উপরেরটাকে বলা হয় অ্যাবডোমেন প্রপার। তাহলে আমরা টোটালি ট্রাঙ্কের মধ্যে থোরাক্স এবং অ্যাবডোমেন পেলাম। থোরাক্সে একটাই ক্যাভিটি, অ্যাবডোমেনে দুটো অংশে ভাগ করা হয়েছে ক্যাভিটিকে, অ্যাবডোমেন প্রপার এবং পেলভিক ক্যাভিটি। তাহলে আমাদের আলোচনার বিষয় হবে থোরাসিক ক্যাভিটি অথবা থোরাক্স। এখানে দেখেন মিডিয়ান সেকশন এবং করোনাল সেকশন। মিডিয়ান সেকশনে দেখেন এইটা হচ্ছে ডায়াফ্রাম, সুতরাং এই ডায়াফ্রামের উপরের অংশ হচ্ছে থোরাক্স, এখানেও দেখতে পাচ্ছেন থোরাক্স, এটা করোনাল সেকশন। আমরা যদি এই জায়গাটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি বলে, এখান থেকে যদি আমরা পিবিক সিম্ফাইসিসের উপরে একটা লাইন টানি অথবা আমরা যদি এটাকে ইনলেট এরকম একটা সার্কুলার এরিয়া দেখায়, তাহলে এই প্লেনটা আসলে ইনলেট। এই জায়গাটুকু হচ্ছে পেলভিক ক্যাভিটি, অ্যাবডোমেন ক্যাভিটি প্রপার। দেখেন ক্যাভিটি গুলোতে ভর্তি অর্গানস থাকে। এখন ট্রাঙ্কসের পার্টগুলো আমরা দেখলাম যে এই রুট অফ দ্য নেক থেকে ডায়াফ্রাম পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের থোরাক্স, যার নিচে অ্যাবডোমেন আছে। তাহলে আমরা অ্যানাটমি বুঝতে গেলে এর প্রথমে সারফেস ফিচারগুলো বুঝতে হবে, তারপরে আমরা এর ওয়াল ফরমেশনটাকে বুঝতে চেষ্টা করব, এরপরে আমরা এর ভিতরে ক্যাভিটি বুঝতে চেষ্টা করব এবং প্রত্যেকটা অর্গান নিয়ে আমরা গ্রস অ্যানাটমি বুঝবার চেষ্টা করব। এই সিকোয়েন্সে আমরা এই প্রেজেন্টেশনে আগাতে থাকব। শুরুতে তাহলে আমরা সারফেস ফিচারটা বুঝবার চেষ্টা করি। এই দেখেন অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালটা দেখা যাচ্ছে এবং এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে এই সবচেয়ে উপরের এই নেকের সাথে জোড়া লাগানো যে কনকেভ এরিয়াটাকে এটা বলা হয় জুগুলার নচ, মাঝখানে থাকে। এর সাইডে যদি আমরা রোল করি ফিঙ্গার তাহলে বুঝতে পারবো যে ক্ল্যাভিকল আছে। এই দুই প্রান্ত বোঝা যায় ক্ল্যাভিকুলার। যদি মিড পয়েন্ট নিয়ে আমরা একটা ভার্টিক্যালি লাইন টানি তাহলে আমরা তাকে বলবো মিড ক্ল্যাভিকুলার লাইন। এই জুগুলার নিচে যে ফ্ল্যাট বোনটা পায়, মাঝখানটা দখল করে আছে, এইটাকে বলা হয় স্টার্নাম। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি রিবগুলো পিছন থেকে ভার্টিব্রাল কলাম থেকে সামনে এসে কস্টাল কার্টিলেজ দিয়ে এই স্টার্নামের সাথে যুক্ত থাকে, জয়েন্ট হিসাবে থাকে। এই স্টার্নামটার যদি আমরা আঙ্গুল এভাবে রোল করি তাহলে দেখবো এই উপরের দিকের একটা জায়গায় উঁচু, এটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেলটা আমাদের অনেক কিছু ক্লিনিক্যালি সাহায্য করে। যেমন আমরা যদি রিব গুনতে চাই একটা মানুষের শরীরে, তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর যে রিবটা আছে সেটা হচ্ছে সেকেন্ড এবং এটা কস্টাল কার্টিলেজ দিয়ে এই স্টার্নাল অ্যাঙ্গেলে লাগানো থাকে। সুতরাং আমরা সহজেই 2 নম্বর রিবটা খুঁজে পাই। এবং তার আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এটা আপার লিম্ব, এই জায়গাটা হচ্ছে অ্যাক্সিলা এবং এইটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। তাহলে এই জায়গাটুকু হচ্ছে অ্যাক্সিলা। তাহলে এই অ্যাক্সিলার অ্যান্টেরিয়র ওয়ালে এসে এই অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড যে জায়গাটাতে লেগেছে সেখানে আমরা একটা পয়েন্ট দিয়ে যদি ভার্টিক্যালি নিচের দিকে লাইন টানি তাহলে এটা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এটা পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড এবং
এই লাইনটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইন এবং এর সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন হবে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনটা হচ্ছে এই যে পয়েন্টে এসে মিলেছে এই অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড এই অ্যাক্সিলার ওয়ালে, সেই জায়গা থেকে আমরা টানবো। এখন এই অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডের পয়েন্ট এবং পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডের পয়েন্টের মাঝখানে যদি একটা পয়েন্ট নেই, এইটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন টানতে আমাদের সাহায্য করবে। তাহলে এখান থেকে ভার্টিক্যালি ডাউন যদি নিচে নিয়ে যায় তাহলে এটাকে বলা হয় মিড অ্যাক্সিলারি লাইন। তাহলে আমরা এখন সবাই মিড অ্যাক্সিলারি লাইন আঁকাতে পারছি। এইটা ক্লিনিক্যালি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রসিডিওর করার জন্য এই মিড অ্যাক্সিলারি লাইন আমাদের প্রয়োজন হয়, আঁকতে হয়। আমরা পিছন দিক দেখতে পাচ্ছি, পিছন দিকে ভার্টিব্রাল কলাম আছে এবং আমরা এবার ছবিটাকে বড় করে নিয়েছি। দেখেন এই ভার্টিব্রাল কলামটা দেখা যাচ্ছে এবং এই ভার্টিব্রাল কলামে আমরা যদি খেয়াল করি মাঝখানে হাত নিচে নিয়ে যায় তাহলে সবচেয়ে উঁচু জায়গাটা দেখব এই জায়গায়, এটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স। এটা হচ্ছে আসলে নেকের লোয়ার মোস্ট লিমিট, এটা হচ্ছে 7th সার্ভাইকাল ভার্টিব্রাল স্পাইন। তাহলে এর নিচে আমরা ইচ্ছা করলে গুনতে পারি 1 2 করে থোরাসিক স্পাইনগুলো। আপনি যদি খেয়াল করেন এইটা হচ্ছে স্ক্যাপুলা, যেটা এই অস্টিওথোরাসিক ওয়ালের সাথে লাগানো থাকে, এই জায়গায় স্ক্যাপুলা, বাট এটাকে আমরা থোরাক্সের বোন, থোরাসিক ওয়ালের বোন হিসাবে গুনি না। এই স্পাইনগুলোকে আমরা যদি এখন এটা একটা থোরাসিক ক্যাভিটি, থোরাসিক পার্টের একটা সেকশন নিয়েছি, এখানে যদি আমরা বাহির থেকে খেয়াল করি তাহলে সবচেয়ে বাহিরে স্কিন আছে, তারপরে সুপারফিশিয়াল ফাঁসাগুলো সাজানো আছে এবং তারপরে আমরা মাসল পাবো এবং মাসলের ভিতরে বোনসগুলো রাখা আছে। তাহলে এই বোনস এবং মাসল মিলে প্রধান ওয়ালটা তৈরি করেছে। আপনি দেখেন এখানে কিছু মাসল এই চেস্ট ওয়াল থেকে লিম্ব পর্যন্ত গেছে। তাহলে এই মাসলগুলো অ্যাকচুয়ালি আমরা লিম্বের সাথে কনসিডার করি এবং ধরি যে লিম্বকে চেস্ট ওয়ালের সাথে লাগিয়েছে, অ্যাঙ্করিং মাসল হিসাবে এগুলোকে গণ্য করা হয়। তাহলে থোরাসিক ওয়াল তৈরি হচ্ছে কিছু বোনস এবং কিছু মাসল দিয়ে। আমরা ভালো করে খেয়াল করি এই মাসলগুলো, কিছু মাসল আসলে লিম্বকে থোরাসিক ওয়ালের সাথে কানেক্ট করছে, আর একটু তুলে ফেললেও দেখা যাবে ভিতরে সেগুলো লিম্বকে কানেক্ট করছে। তাহলে এই মাসলগুলোকে অ্যাকচুয়ালি আমরা লিম্বের মাসল হিসাবে ধরে থাকি, দ্যাট কানেক্টস ইট উইথ দ্য থোরাসিক ওয়াল। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে 2 রিবের মাঝখানে কিছু মাসল আছে, এগুলো শুধুমাত্র থোরাসিক ওয়ালের মধ্যেই আছে, সেজন্য এগুলোকে ইন্ট্রিনসিক মাসল হিসাবে কনসিডার করা হয় এবং এইটাকে আমরা ডিটেলে থোরাক্সের ওয়ালের সাথে গ্রস অ্যানাটমিতে স্টাডি করার চেষ্টা করব। এর ভিতরে যে মাসলগুলো ফেলে দিলে আমরা যে বোনসগুলো পেলাম, সেই বোনসগুলো আসলে খাঁচার মতো তৈরি করেছে বলে এটাকে বলা হয় থোরাসিক কেজ। তাহলে আমরা গ্রস অ্যানাটমিতে এখন থোরাসিক কেজের অ্যানাটমিটা বুঝবার চেষ্টা। এটা হলো তাহলে থোরাসিক কেজ দেখা যাচ্ছে। থোরাসিক কেজ কেমন করে তৈরি হয়েছে এই কথাটার উত্তর আমরা সাধারণত যে কোনো এক সাইড থেকে বলবার চেষ্টা করি। যেমন সামনে থেকে পিছনে যদি বলি তাহলে প্রথমটা দেখা যাচ্ছে স্টারনাম, তাহলে এখান থেকে শুরু করে পুরাটা স্টারনাম। এরপরে যদি যান তাহলে এগুলো দেখা যাচ্ছে কস্টাল কার্টিলেজ। তাহলে 12টা রিব এক এক দিকে আছে, তাহলে 12 জোড়া রিবের প্রত্যেকটার টিপে এই কস্টাল কার্টিলেজ লাগানো আছে। তাহলে দুই সাইডে 12 পেয়ার্স রিবস আছে, তার মানে এক সাইডে 12টা, ওই সাইডে 12টা রিবস আছে। আর যদি মাঝখানে আমরা খেয়াল করি তাহলে এটা শুধু ভার্টিব্রা বললে ভুল হবে, এটা ভার্টিব্রাল কলাম, কারণ ভার্টিব্রা এবং ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক মিলে কলামটা তৈরি করেছে। সুতরাং আমরা থোরাসিক ভার্টিব্রাল কলাম মিলে এই থোরাসিক কেসটা এই 4 কম্পোনেন্টস মিলে তৈরি করেছে। এইটা হচ্ছে ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার অথবা থোরাসিক আউটলেট বলা হয়, আর উপরে যেটা থাকছে এটা হচ্ছে ইনলেট অথবা সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। এটা আমরা দেখতে পাচ্ছি যে থোরাসিক কেস একটু শেড করা আছে, রিবস গুলো দেখতে পাচ্ছেন, কস্টাল কার্টিলেজ দেখতে পাচ্ছেন, স্টারনাম দেখতে পাচ্ছেন। এই উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা বললাম ইনলেট অথবা সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। এখন যদি এই নিচে দেখি তাহলে এই মার্জিন বরাবর আমরা গেলে এই যে আমি লাইন টানার চেষ্টা করছি এবং শেড করে দেওয়ার চেষ্টা করছি, এইটা তাহলে আউটলেট এবং এইটাকে বলা হয় ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার। অ্যাপারচার মানে হচ্ছে ওপেনিং, ছিদ্র। তাহলে বড় ছিদ্র হলে তাকে আমরা অ্যাপারচার বলে থাকি। আর যদি আমরা এই জায়গাটাতে খেয়াল করি তাহলে দেখবো যে 7th
কস্টাল কার্টিলেজ, দেন 8th, দেন 9th and 10th এরা মিলে যে একটা মার্জিনের মতো তৈরি করছে। 11th and 12th কিন্তু ফ্লোট করে। তাহলে এই মার্জিনটা এখানে দেখেন যে বডি অফ দ্য স্টার্নাম আর জিফয়েড প্রসেস যে জায়গায় মিলেছে এই জায়গায় এসে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এইটাকে বলা হয় কস্টাল মার্জিন। এরা 7, 8, 9, 10th মিলে ফিউজ হয়ে তৈরি করে এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি সাব কস্টাল অ্যাঙ্গেল অথবা ইনফ্রাস্টার্নাল অ্যাঙ্গেল। এই স্পেসগুলো দুই রিবের মধ্যে যে স্পেস আছে কস্টাল কার্টিলেজের মধ্যে এবং স্টার্নাম থেকে ভার্টিব্রা পর্যন্ত এটাকে ইন্টারকস্টাল স্পেস বলা হয়। এই সবগুলো আমরা অ্যানাটমি বুঝবার চেষ্টা করি। থোরাসিক ক্যাভিটির মধ্যে কি পাওয়া যায়? একেবারে মাঝখানে আপনার হার্ট বসে আছে যার কভারিংয়ের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এবং এর সাথে কিন্তু বড় বড় রক্তনালীগুলো বের হচ্ছে অথবা ঢুকছে। এর সাইডে দুই সাইডে দেখতে পাচ্ছেন যে লাং আছে এবং তার কভারিংয়ের নাম হচ্ছে প্লুরা এবং এই লাংয়ে যে বাতাস নিয়ে আসে তাদেরকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট। এটা ট্র্যাকিয়া এবং সাবসিকুয়েন্ট ট্র্যাক, এই ট্র্যাকগুলো হচ্ছে থোরাক্সে প্রবেশ করে। এছাড়াও এই হার্টের পিছন দিকে ওই জায়গাটাকে বলা হয় পোস্টেরিয়র মেডিসিনাম, এই ইসোফেগাস যেটা স্টমাকে খাবার নিয়ে যায় এবং বড় বড় রক্তনালী আছে এবং অন্যান্য স্ট্রাকচার যেটা পোস্টেরিয়র মেডিসিনামে থাকে তারাও আছে। তাহলে এই জায়গা এগুলোই হচ্ছে থোরাসিক কেজের কন্টেন্ট। সুতরাং গ্রস অ্যানাটমিতে প্রত্যেকটা জিনিস একে একে আমাদের দেখেন। এটা হচ্ছে স্টার্নাম। আপনি যদি ল্যাটারাল ভিউ নেন তাহলে দেখতে পাচ্ছেন স্টার্নাম কেমন অবলিক হয়ে আছে এবং রিব দিয়ে ভার্টিব্রাল কলামের সাথে লাগানো আছে। এইটা হচ্ছে ফার্স্ট রিব থেকে থোরাসিক ক্যাভিটি, কিন্তু সব রিব পর্যন্ত যায় না কারণ ডায়াফ্রামটা উপরের দিকে উঠে গেছে। সুতরাং এই ডায়াফ্রামের পর্যন্ত কিন্তু ফার্স্ট রিব থেকে এইটুকু থোরাসিক ক্যাভিটি, বাকি রিবগুলো কিন্তু অ্যাবডোমেনের ওয়ালের মধ্যে আছে। এই আমরা যদি খেয়াল করি তাহলে এই ডোমটা, এই যে এই ডায়াফ্রামের ডোমটা যদি মিড ক্লাভিকুলার রাইট সাইডে হয় তাহলে ফিফথ রিব পর্যন্ত এটা বিস্তারিত থাকে নিচ থেকে, আর যদি আমরা বাম দিকে যাই তাহলে ফিফথ ইন্টারকস্টাল স্পেস পর্যন্ত এই ডায়াফ্রাম থাকে। সুতরাং এই দেখেন যে রিব কেজের মধ্যে লিভারের বেশিরভাগ অংশ লুকানো থাকে এবং খানিকটা অংশ স্টমাকের গেছে এবং অন্যান্য আপার অ্যাবডোমেনে যে জিনিসগুলো আছে সবগুলো এই কেজের ভিতরে থাকে। এখানে দেখা যাচ্ছে কয়েকটা বোনস যারা থোরাসিক কেজের অংশ নয়, কিন্তু এরা থোরাসিক ওয়ালের কাছাকাছি থাকার জন্য এদেরকে ব্যবহার করা হয় থোরাক্স এক্সামিনেশনের সময়। যেমন এইটা ভার্টিব্রাল প্রমিনেন্স, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু আগে আলাপ করলাম। এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ক্যাপুলা, এরপরে ক্ল্যাভিকল এবং হিউমেরাস। তাহলে এই স্ক্যাপুলার যদি আমরা অ্যাঙ্গেলগুলো খেয়াল করি, এইটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ইনফেরিয়র অ্যাঙ্গেল। এই সুপিরিয়র অ্যাঙ্গেল বরাবর আমরা যদি হরাইজন্টাল লাইন টানি তাহলে সেকেন্ড থোরাসিক ভার্টিব্রা স্পাইন আইডেন্টিফাই করা যাবে। এখন এই স্পাইনগুলো এমন একটা আরেকটার উপরে লাগানো থাকে এবং চিকন থাকে, পয়েন্টেড থাকে, যার জন্য আমরা যদি নিচে কাউন্ট করতে থাকি তাহলে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য নিশ্চিত করবার জন্য যদি এর নিচেরটা কনফার্ম করতে চায় যে এটা থার্ড কিনা, এটা স্ক্যাপুলার স্পাইন বরাবর থাকবে। আমরা যদি এর নিচে স্ক্যাপুলার বর্ডার ধরে নিচে নেমে আসি তাহলে এই অ্যাঙ্গেলটা, ইনফেরিয়র অ্যাঙ্গেলটা, এই ইন্টারকস্টাল স্পেস, এটা হচ্ছে আমরা যদি গুণেও আসি তাহলে সেভেন্থ হবে। সুতরাং আমরা যদি এই অ্যাঙ্গেল বরাবর যে স্পেসটা আছে এইটা হচ্ছে সেভেন্থ ইন্টারকস্টাল স্পেস, তাহলে এর ঠিক নিচে হচ্ছে 8 নম্বর রিব। তাহলে আমরা যদি সেটা ফলো করি তাহলে 8। এবার আমরা থোরাসিক কেজের ওপেনিংগুলো বুঝবার চেষ্টা করব। এই নিচের দিকে যেটা আছে অলরেডি আমরা ঠিক করলাম যেটা ইনফিরিয়র থোরাসিক অ্যাপারচার অথবা আউটলেট, এইটা বন্ধ থাকে দ্য ডায়াফ্রাম দিয়ে। এটা একটা মাস্কুলার পার্টিশন যেটা আমরা একটু আগেও ভালোভাবে দেখার চেষ্টা করেছি। এবং ঠিক উপরে যেটা আছে এই ওপেনিংটাকে আমরা বলি সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার অথবা ইনলেট। তাহলে আমরা এর বিস্তারিত একটু জানবার চেষ্টা করব। এখানে দেখেন যে এই যে বাউন্ডারিটা
এই স্লাইডে দেখা যাচ্ছে যে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচারটা আমরা বুঝতে চেষ্টা করব। এখানে দেখেন উপর থেকে দেখা অবস্থায় এই জায়গাটা বোঝানো হচ্ছে এবং এই ইনলেটটা কালার দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম। তাহলে এর যদি আমরা বাউন্ডারি বলি তাহলে পিছনে দেখেন যে এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, তাহলে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার বডিটা পিছনে থাকে এবং তার সাইডে যদি যায় তাহলে এই জয়েন্টটা হচ্ছে কস্টো ভার্টিব্রাল, মিন্স রিব, ফার্স্ট রিব এবং থোরাসিক ভার্টিব্রাল বডির মধ্যে যে জয়েন্টটা আছে সেটাকে বলা হয় কস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এরপরে দেখেন ইনার বর্ডারটা চলছে, ইনার বর্ডার অফ ফার্স্ট রিব, যেতে যেতে এই যে আকাশি কালার হয়েছে এইটুকু হচ্ছে কস্টাল কার্টিলেজ, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কস্টাল কার্টিলেজ। এর উপরে কন্টিনিউ করলে আমরা সুপিরিয়র বর্ডার অফ ম্যানুব্রাম স্টার্নি পাবো। এই জায়গাটা হচ্ছে আপার বর্ডারের জুগুলার নস এবং দুই সাইডে ক্ল্যাভিকুলার নস থাকে, তাহলে এই জিনিসগুলো আমরা ইনলেটের বর্ডারে পাবো। এখন যদি আমরা একটা সেকশন করি করোনাল সেকশন, তাহলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই করোনাল সেকশনে এইটা হচ্ছে ফার্স্ট রিব, সুতরাং আমরা যদি একটা লাইন টানি তাহলে এই জায়গাটা হচ্ছে ইনলেটের বরাবর। তাহলে দেখেন এই অ্যাপেক্স অফ দ্য লাংটা, লাংয়ের অ্যাপেক্সটা কিন্তু বেশ খানিকটা সাইড দখল করে রাখছে এবং মাঝখানে এই বিভিন্ন টিউবের মতো স্ট্রাকচার আছে। আমরা এটা কন্টিনিউ করি যে এখানে কি যাচ্ছে। এখানে ইনলেট দেখা যাচ্ছে, এই যে এইটা ইনলেট এবং এটা উপর থেকে দেখছি বিভিন্ন স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে লাং, তাহলে দেখেন ল্যাটারাল সাইডের বেশিরভাগ জায়গা লাং অকুপাই করে থাকছে, এখানেও লাং দেখা যাচ্ছে। লাংয়ের এই মাঝখানে, দুই লাংয়ের মাঝখানে আমরা যদি দেখি এটা হচ্ছে ট্র্যাকিয়া এবং তার পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইসোফ্যাগাস, সুতরাং মাঝখানের জায়গাটা প্রধানত ট্র্যাকিয়া আর ইসোফ্যাগাস দখল করে রাখছে। এছাড়া ইম্পর্টেন্ট কিছু এই নীলগুলো হচ্ছে ভেইন, লালগুলো হচ্ছে আর্টারি এবং হলুদগুলো হচ্ছে নার্ভ, তাহলে কিছু নার্ভ, আর্টারি এবং ভেন যাতায়াত করে। ভেন এখানে যাওয়া যাচ্ছে ঢুকছে, তাহলে এটা সাবক্লাভিয়ান ভেন, ইন্টারনাল জুগুলার ভেন মিলে ব্র্যাকিওসেফালিক ভেন হয়ে গেছে। এখন এই রাইট এবং লেফট ব্র্যাকিওসেফালিক ভেন ইনলেট ক্রস করে ভিতরে ঢুকে ভেনা কাভা তৈরি হয়। কিভাবে আর্চ অফ দ্য অ্যাওর্টা এখানে থাকে, তার থেকে আর্টারিগুলো বের হয়, তাহলে এইটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক বের হয়ে আসলো রাইট সাইডে, লেফট সাইডে কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি বের হয়ে আসে। এখন নার্ভ দেখা যায়, এটা অ্যাপেক্স দেখা গেল, এটা ট্র্যাকিয়া, লেভেলিং ইসোফেগাস এবং ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্কগুলো এখানে দেখেন একটু শেড করে বোঝানো হয়েছে যে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্কগুলো ক্রস করে যাচ্ছে। নার্ভের মধ্যে এই সামনের দিক দিয়ে ভ্যাগাস নার্ভ যায় এবং এই ফ্রেনিক নার্ভ যাচ্ছে, এছাড়াও রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পাস করে। এখানে ইনলেটটা ভালো করে আবার দেখানো হয়েছে ক্লোজ করে, এই যে ক্লাভিকুল আছে, ক্লাভিকুলটা আউট হয়ে গেলে এই পুরোটা দেখা যাবে, ক্লাভিকুলের আড়ালে থাকে এটা, এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। দেখেন লাং বেশিরভাগ জায়গায় দুই সাইডে দখল করে রেখেছে এবং হার্টের থেকে ভেসেলগুলো যাচ্ছে। নিচের যে ওপেনিংটা আছে, যে ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার, এটা এই যে ডায়াফ্রাম আছে এবং ডায়াফ্রামটাকে যদি আমরা পরীক্ষা করি দেখতে পাবো পুরাটাই কভার করে আছে পার্টিশনের মতো, কিন্তু এর ভিতরে কয়েকটা ওপেনিং আছে। এই ওপেনিংগুলো দিয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার থোরাক্স এবং অ্যাবডোমেনের মধ্যে যাতায়াত করে, যেমন এই আর্টারিটা, অ্যাওর্টাটা নেমে আসছে, এটা থোরাসিক অ্যাওর্টাটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে যাচ্ছে, এটা ইসোফেগাসটা নেমে আসছে এবং এটা ইনফেরিয়র ভেনা কাভা উপরে চলে যাচ্ছে ডায়াফ্রামের ভিতর দিয়ে। তাহলে এরকম বেশ ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো ডায়াফ্রাম ভেদ করে উপরে চলে যায় বা নিচে নেমে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।